সেট ও ফাংশন। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। আমরা সেট হিসাবে আমার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করতে পারি। তারপর মাঠের খেলোয়াড়ের সংখ্যা আমি চিন্তা করতে পারি। 11 জন প্লেয়ার, 11 জন খেলোয়াড়, এদেরকে নিয়ে একটি সেট গঠন করা যায়। শিক্ষার্থী নিয়ে একটি সেট গঠন করা যায়। এভাবে যে কোনো কিছুই সুসংজ্ঞায়িত হতে হবে, যেটার বাস্তবে কোনো অস্তিত্ব আছে, এরকম যে কোনো কিছু নিয়ে আমরা সেট গঠন করতে পারি। গ্যালারিতে বসা দর্শক, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন উপায়ে সেট গঠন করতে পারি। তাহলে সবগুলোই হচ্ছে সেট। এই সেটটা প্রকাশ করা যায় দুইটি পদ্ধতিতে। তাহলে আমরা জানলাম সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি আর 2 নাম্বার তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে যে কোনো সেটকে তার বৈশিষ্ট্য দ্বারা যদি আমরা প্রকাশ করি। যেমন আমি বললাম যে তোমার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 20 জন বা 15 জন, যাই হোক, তো আমি আলাদা আলাদা সবাইকে না বলে শুধু একসাথে বলেছি যে তোমার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 20 জন। তো এইটা একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। বা আমি বললাম যে মৌলিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, এগুলো আলাদা আলাদা না বলে শুধু বললাম যে জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। তাহলে এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে এই তোমার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 20 জন, আমি যদি প্রত্যেকের নাম আলাদা আলাদা বলি, যেমন তোমার ক্লাসের শিক্ষার্থী রহিম, করিম, জব্বার, অনিক, এই সবাইকে যদি আলাদা আলাদা নাম বলে প্রকাশ করি, একটি তালিকা আকারে যদি প্রকাশ করি, তখন এটা হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ। বাস্তব সংখ্যা কোনগুলা? যতগুলি সংখ্যা আছে পৃথিবীতে, যেগুলোর অস্তিত্ব আছে, সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, এগুলার যদি আলাদা আলাদা প্রকাশ করি তাহলে এটা একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ। মৌলিক সংখ্যা আলাদা আলাদা লিখে প্রকাশ করলে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো সেট গঠন পদ্ধতি, যদি আমি একটি সেট এ ধরি, যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এবং টোয়েন্টি থ্রির সমান বা 23 থেকে ছোট। তাহলে এই যে একটা সেট, এ সেট, এটা যে আমি প্রকাশ করলাম, লেখা কি লেখা আছে যে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 23-এর সমান অথবা 23 থেকে ছোট। তাহলে মৌলিক সংখ্যা আলাদা আলাদা কিন্তু বলা নাই যে এই মৌলিক সংখ্যা 2, মৌলিক সংখ্যা 3, 5, 7, এগুলো আলাদা আলাদা বলা নেই, শুধু বলা আছে যে মৌলিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন এটারে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে তালিকা পদ্ধতি হলো, এটাকেই আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর এটা হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আশা করা যায় বুঝতে পারছেন। তো সেট প্রকাশ করতে গেলে আর কয়েকটি আমাদের সাইন সম্পর্কে জানতে হবে। প্রথমত, প্রত্যেকটি সেট, যে কোনো সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে সেট প্রকাশ করবো আমরা বড় হাতের অক্ষর দিয়ে, ক্যাপিটাল লেটার।
যেমন এ সেট, বি সেট, সি, ডি, ই এক্সেট্রা, এগুলো দ্বারা আমরা সেট প্রকাশ করব। সেটের উপাদানগুলো আমরা প্রকাশ করব স্মল লেটার দ্বারা, এ, বি, সি, ডি, এরকম যে কোনো নাম, এবং প্রত্যেকটি উপাদানের মধ্যবর্তী স্থানে আমরা কমা ব্যবহার করব সেটের উপাদানগুলো প্রকাশ করার সময়। যে কোনো কিছুর নাম হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, এই সবগুলোই হচ্ছে সেটের উপাদান, আমরা এগুলো দ্বারা প্রকাশ করতে পারি। তো সেটের উপাদানগুলোর ভিতর অবশ্যই মধ্যবর্তী স্থানে কমা ব্যবহার করতে হবে। আর সেট প্রকাশের আরেকটা শর্ত হলো অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। দ্বিতীয় বন্ধনী ছাড়া কোনো সেটই প্রকাশ করা সম্ভব নয়। যদি তুমি দেখো যে কোথাও দ্বিতীয় বন্ধনী ছাড়া লেখা আছে, তাহলে এটা দ্বারা কখনোই কোনো সেট প্রকাশ করবে না, এটা ভুল। তাহলে সেট প্রকাশ করার অন্যতম শর্ত হচ্ছে দ্বিতীয় বন্ধনী থাকতে হবে। ওকে, তারপর আরো কিছু সাইন সম্পর্কে আমাদের জানা উচিত। এই যে একটা, যেটার নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু, বিলংস টু মানে কি? আছে বোঝায়। বিলংস টু দ্বারা আছে বোঝায়। যেমন এই যে এ সেটের উপাদান 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এই সবগুলো উপাদান কার ভিতরে আছে? এর ভিতরে আছে। তাহলে আমরা লিখতে পারি 2 belongs to A, 3 belongs to A, 10 আছে ওইটার ভিতরে নাই। তো আরেকটা হইলো নট বিলংস টু। যদি কোনো কিছু না থাকে, কোনো কিছুর ভিতরে কোনো কিছুর অবস্থান যদি না থাকে, তখন এটা হচ্ছে নট বিলংস টু। নট বিলংস টু, এটা হচ্ছে নেই। নট বিলংস টু দ্বারা বোঝায় নেই। যেমন এটার ভিতরে যেমন 8 নাই, 10 নাই, 12 নাই, তাহলে আমরা লিখতে পারি 8 নট বিলংস টু এ, 10 নট বিলংস টু এ। তাহলে বিলংস টু দ্বারা বোঝায় আছে, আর নট বিলংস টু দ্বারা বোঝায় নাই। এটা গেল। তারপরে সেট প্রকাশ করতে গেলে আমাদের এই যে দুইটা ফুটা লাগে, যেমন এই যে আমি ব্যবহার করছি এই জায়গায় এক্স, সাচ দ্যাট এক্স, এগুলোর নাম হচ্ছে সাচ দ্যাট, বাংলাতে এটাকে বলে যেন। তারপর আমাদের অসমতার চিহ্ন জানা লাগে, যেমন এটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কি? বড়। আর এটা হচ্ছে লেস দেন। লেস দেন মানে হচ্ছে ছোট। তাহলে একটি হচ্ছে বড়, আর একটি দ্বারা বোঝায় ছোট। যেমন আমি যদি বলি যে 5 7 থেকে ছোট, 5 7 থেকে ছোট, তাহলে যে আমরা লেস দেন চিহ্নটা ব্যবহার করব। 7 3 থেকে বড়, তাহলে 7 গ্রেটার দেন 3। তো এটা মনে রাখার আরেকটা উপায় আছে, যে আমি যদি বলি যে কুমিরে খায়, আমরা তো জানি কুমির কোনো কিছু খেতে হলে তার মুখটা এরকম বড় করে, তাহলে কুমিরে যাকে খাবে সে অবশ্যই বড়। কুমিরে যাকে খাবে মুখটা যার দিকে খোলা থাকবে সে বড়, আর মুখটা যার দিকে বন্ধ থাকবে সে হলো ছোট। যেমন এই দিকে 7-এর দিকে মুখটা খোলা, তাহলে 7 বড়, 3-র দিকে মুখটা বন্ধ, 3 ছোট। 7-এর দিকে মুখটা খোলা, 7 বড়, 5-এর দিকে মুখটা বন্ধ, 5 ছোট। তো এটা দ্বারা কি বোঝায়? যে এক্স এর উপাদান 5 থেকে বড়, এক্স এর মান হচ্ছে 5 থেকে বড়, কারণ মুখটা খোলা কার দিকে? এক্স এর দিকে। এক্স বড়, কার থেকে বড়? 5 থেকে বড়। ওকে, গ্রেটার দেন এর নিচে যদি আমরা একটা টান দিয়ে দিই, তখন এটারে কি বলা হয়? তখন এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল,
বড় অথবা সমান, এটাতে বোঝায় বড় অথবা সমান বোঝায়। এই যে জায়গাতে লেখা আছে যে 23-এর সমান অথবা 23 থেকে ছোট। আবার এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন ইকুয়াল। লেস দেন তো আমরা চিনি, নিচে একটা যদি আমি টান দিয়ে দেই তাহলে এটা সমান, এটা হয়ে যায় সমান। তাহলে লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল কি? ছোট অথবা সমান। লেস দেন ইকুয়াল হচ্ছে ছোট অথবা সমান। ওকে, মোটামুটি সাইন সম্পর্কে আমরা চিনলাম। তারপরে আরো কিছু আছে, আমরা সামনের দিকে আরো পাবো। আর সংখ্যা পদ্ধতি, সংখ্যাগুলা কোনটা দ্বারা কি বোঝায়? যেমন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা, বাস্তব সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা কোনগুলা, এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ইংরেজি কি? ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বারের n, এই n দ্বারা স্বাভাবিক সংখ্যাটা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6, এটা যাইতেই থাকবে অসীম, এটার কোনো শেষ নেই। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম, যার কোনো শেষ নাই। ওকে, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়, 0 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নাই। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা আমাদেরকে একটু প্যাচ লাগিয়ে দেয়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আসো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টিজার। তো এটা আসলে জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার। তো পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা 0, +1 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা। এক কথায় দশমিক আকারে যেগুলা না, সবগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিক না, ভগ্নাংশ আকারে না, বাকি সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। +-2, +-3, +-4, +-5, এসব হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপর আসো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? তো আমরা সংখ্যা পড়ছি সারা জীবনে। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এই p/qটা কি? p/q হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটি মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 0 একটি মূলদ সংখ্যা, +-1 একটি মূলদ সংখ্যা, +-2 একটি মূলদ সংখ্যা, +-3, +3 একটি মূলদ সংখ্যা, -3 একটি মূলদ সংখ্যা। এরকম যত সংখ্যা আছে, যত পূর্ণ সংখ্যা আছে, সব হচ্ছে মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেগুলো, সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে p/q আকারে যেগুলো, ভগ্নাংশ আকারে যেগুলো প্রকাশ করা যায়, ধরো 2/3, 5/7, 3/2, এই সবগুলা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে আবার দশমিকের পরে যেগুলা পৌনঃপুনিক আকারে দেখে, বারবার একই সংখ্যা আসে, যেমন 2-3, 2-3, 2-3, তাহলে এটাও হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ বারবার কিন্তু 2-3, 2-3, 2-3 আসতেছে, মূলদ সংখ্যা। তো একটি ধারাবাহিকতা যদি মেনটেন করে তখন একটি মূলদ সংখ্যা হয়। তারপরে দশমিকের পরে যদি কয়েকটি সংখ্যা দেখে, নির্দিষ্ট কয়েকটি সংখ্যা, যেমন 0.1, 2,
7.12173। ওকে, শেষ। তাহলে এটাও একটি মূলদ সংখ্যা, যেটির আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলা? অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হচ্ছে রুট যুক্ত যে সংখ্যাগুলো আছে, যেগুলো পূর্ণবর্গ ছাড়া যেগুলো রুট যুক্ত সংখ্যা, প্রত্যেকটি রুট যুক্ত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা পূর্ণবর্গ ছাড়া। যেমন √2, √3, √5, √7, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে দশমিকের পরে যদি এলোমেলো ভাবে সংখ্যা দেখো, অনেকগুলা সংখ্যা দেখো, ধরো 1, 2, 5, 3, 7, 9, 6, 1, 0, 3, এভাবে যদি অনেকগুলা সংখ্যা দেখো, তখন সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তাহলে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন আসো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলা? এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যতগুলা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, সব হচ্ছে বাস্তব সংখ্যা। একতে প্রকৃতিতে যতগুলি সংখ্যা আছে, যতগুলি সংখ্যার অস্তিত্ব পাওয়া যায়, সব হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যদি আমরা লিখি 0, +-1, +-2, এসব হচ্ছে বাস্তব সংখ্যা। 2/3, 5/7 ভগ্নাংশ আকারে আছে বাস্তব সংখ্যা। দশমিক দিয়ে সংখ্যা আছে, পৌনঃপুনিক বাস্তব সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া বাস্তব সংখ্যা, √2, √3, এগুলো বাস্তব সংখ্যা। এক কথায় যতগুলো সংখ্যা আছে, যতগুলি সংখ্যার অস্তিত্ব পাওয়া যায়, সব হচ্ছে বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা আসলে কোনগুলো? যেমন তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে দেখো তো √2 সমান কত আসে। এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে যদি সায়েন্স নেই, তখন উচ্চতর গণিতে আছে, তখন দেখবে। এগুলা নিয়ে মাথা ব্যথার দরকার নেই, জাস্ট আমরা বুঝে রাখি অবাস্তব সংখ্যা কোনগুলা। রুটের ভিতরে তুমি -2 দাও, দেখবা ম্যাথ এরর আসতেছে ক্যালকুলেটরে। এই ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত, যেটা আসলে মান বাহির করা এখনো সম্ভব হয়নি। এটাই হচ্ছে অবাস্তব সংখ্যা। রুটের ভিতরে তুমি -3 দাও, ম্যাথ এরর আসবে, কোনো মান আসবে না। তারপরে যে কোনো মান তুমি 3 কে 0 দ্বারা ভাগ করে দেখো, ম্যাথ এরর আসবে, অসংজ্ঞায়িত, এটার আসলে কোনো মান নাই। তুমি লগ আছে, লগ 0 দেখো, অসংজ্ঞায়িত আসবে, ম্যাথ এরর, এটারও কোনো মান নাই। লগ 0, তারপরে লগ অথবা লন, যে কোনো একটা দিয়ে দেখতে পারো। তো -1 দাও, ম্যাথ এরর আসবে। এক কথায় লগ অথবা লন, 0 দিলে ম্যাথ এরর, 0 থেকে ছোট যে কোনো সংখ্যা দিলে, -1, -2, -3, যে কোনো সংখ্যা দাও, ম্যাথ এরর ইনফিনিটি। এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, যেগুলোর এখনো আসলে কোনো মান বাহির করা সম্ভব হয়নি। ওকে, এখন আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলি? আমরা অনেকেরই এটা নিয়ে অনেক ঝামেলা, মৌলিক সংখ্যা আমরা চিনতে পারি না। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে ভাগ করলে শুধুমাত্র দুইটি সংখ্যা পাওয়া যাবে, একটি হচ্ছে 1 আর আরেকটি হচ্ছে ওই সংখ্যা। তো অনেকের প্রশ্ন আসতে পারে যে 1 কেন মৌলিক সংখ্যা নাই, 1 রে তো ভাগ করা যায় না, শুধুমাত্র 1 রে 1 দ্বারাই ভাগ করা যায়। কিন্তু মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে যে এটার দুইটি উৎপাদক থাকতে হবে, গুণনীয়ক দুইটি থাকতে হবে। তো
এই দুইটির মধ্যে একটি 1 আর আরেকটি হচ্ছে ওই সংখ্যা। তাহলে 1 রে আমরা মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করব না, কারণ 1 রে ভাগ করলে শুধু 1ই পাওয়া যায়, আর কোনো সংখ্যা পাওয়া যায় না, দুইটি পাওয়া যাচ্ছে না। সো 1 ক্যান্সেল, 1 কোনো মৌলিক সংখ্যা নাই। মৌলিক সংখ্যাটা শুরু হয় 2 থেকে। 2 রে তুমি ভাঙো, 2 কে তুমি ভাগ করো, তাহলে 2 1, এছাড়া কোনো সংখ্যা পাওয়া যাবে না। 3 রে ভাগ করলে 3 1, তারপর আছে 5 5 1 7, 9 হবে না, 3 ইন্টু 3 9, তার মানে 9 কে ভাগ করলে 1 9 ছাড়াও আমরা আরেকটা সংখ্যা 3 পাই, 9 বাদ। 11 13 17 19 23, তো এইভাবে অসংখ্য মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার কোনো শেষ নাই। তো এই জায়গা থেকে আবার আরেকটা প্রশ্ন আসে যে জোড় মৌলিক সংখ্যা কোনটা, বা জোড় মৌলিক সংখ্যা কতটি আছে? বলতো জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা একটি, শুধুমাত্র 2। এই 2 ছাড়া আর কোনো সংখ্যা জোড়, আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু জোড় নাই। এই একমাত্র 2ই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, তো বাকি সব কিন্তু বিজোড়। আবার সব বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নাই, যেগুলারে শুধু ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, এই সেট ফাংশনের ক্ষেত্রে আমাদের আরো দুইটি জিনিস লাগবে, গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, গুণিতক গুণনীয়ক। গুণিতক গুণনীয়ক, গুণিতকটা কি? গুণিতক হচ্ছে নামতা। ধরো আমি তোমাকে বললাম 4 এর গুণিতক, তাহলে 4 8 হ্যাঁ 12 16 20, এইভাবে এইগুলা হচ্ছে 4 এর গুণিতক। গুণিতক হচ্ছে নামতা, যে সংখ্যাই বলা হবে ওই সংখ্যার নামতা। যেমন আমি যদি বলি যে 3 এর গুণিতক কোনগুলি, তাহলে 3 এর গুণিতক, 3 এর গুণিতক সমূহ বলো। 3 6 9 12 15 18, অসংখ্য, এটার শেষ নাই 3 এর গুণিতক। আশা করি গুণিতক বুঝতে পারছো। তারপরে গুণনীয়ক। তো গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে উৎপাদক, মানে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই সংখ্যাগুলোকেই বলা হয় গুণনীয়ক। আমি যদি বলি যে 12 এর গুণনীয়ক, তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলি? 12 এর গুণনীয়ক সমূহ, তাহলে 12 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যতগুলা সংখ্যা দ্বারা 12 রে ভাগ করা যায় প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 12 এর গুণনীয়ক। বুঝা গেছে? তো এইভাবে আমরা গুণিতক গুণনীয়ক বাইর করতে পারবো ইনশাআল্লাহ।